দেশে দিন দিন বাড়ছে হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা, নেই উন্নত চিকিৎসা সুবিধা। জন্মগত ত্রুটির সাথে হৃৎপিণ্ডের যে জন্মগত ত্রুটি এগুলা কমপ্লেক্স হয় এবং এই কমপ্লেক্স বাচ্চাগুলোকে বাঁচানো আসলে খুব ডিফিকাল্ট। শিশু মেডিসিন হচ্ছে একটা ডিফারেন্ট মেডিসিন, যেটা নাকি অ্যাডাল্ট মেডিসিনের সাথে ওটার কোনো যোগ নাই। আমাদের কোনো স্পেশালাইজড ইউনিট এখনো হয় নাই। খাদ্যাভ্যাস সহ নানা কারণে হৃদরোগের ঝুঁকিতে দেশের অন্তত 20% মানুষ। প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ। যদি কেউ ধূমপান পরিহার করে তার হৃদরোগের আশঙ্কা অনেকটা কমে যায়। চর্বি জাতীয় খাবার গ্রহণ করা, তারপরে অতিরিক্ত লবণ গ্রহণ করা, এগুলো যদি কেউ বন্ধ করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে হৃদরোগের যে ইসকেমিক হার্ট ডিজিজ সেটা অনেকাংশে কমে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গিবাদের মদতদাতা উস্কানিদাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। এবার ছুরি কাঁচি নিয়ে অংশ নেওয়া যাবে না তাজিয়া মিছিলে। আশুরা ও পূজায় থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ভেড়া বন্ধ হয়ে যাবার আশঙ্কা, আমদানি রপ্তানিতে স্থবিরতা। 4 বছরেও রামু বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। এবং ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে 9/11 বিল পাস। কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে হামলা চালালে মামলা করা যাবে সে দেশের বিরুদ্ধে। দেশে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। গর্ভাবস্থায় অনেক মা নির্দিষ্ট কয়েকটি রোগে আক্রান্ত হয় বলেই মূলত হৃদরোগে আক্রান্ত নবজাতকের সংখ্যা বাড়ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, প্রাপ্তবয়স্কদের হৃদরোগ চিকিৎসায় অগ্রগতি হলেও উন্নতি নেই শিশুদের ক্ষেত্রে। ঘাটতি রয়েছে প্রাতিষ্ঠানিক পড়াশোনা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও। হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন, গর্ভকালীন সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতি সচেতনতার মাধ্যমে শিশুকে এ রোগ থেকে রক্ষা করা যেতে পারে। জন্মগতভাবে শিশুদের হৃদরোগ হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, গর্ভধারণের 3 মাসের মধ্যে মা যদি রুবেলা, ডায়াবেটিস ও থাইরয়েডের মতো রোগে আক্রান্ত হন তাহলে গর্ভের শিশু জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে ভূমিষ্ঠ হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক সময়ের এক পরিসংখ্যান বলছে, প্রতি 1000 জীবিত শিশুর মধ্যে 25 জনেরই জন্মগত হৃদরোগের সমস্যা রয়েছে। এদের মধ্যে অনেক শিশুই জন্মের 1 মাসের মধ্যে মারা যায়। চিকিৎসকরা বলছেন, শিশু আক্রান্ত হলে দ্রুত শ্বাস নেওয়া, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অকারণে কান্না করা সহ নানা সমস্যা দেখা দিতে পারে। জন্মগত ত্রুটি, জন্মগত হার্টের সমস্যা যে সমস্ত বাচ্চাদের, এদের প্রকাশটা অনেক বেশি, বা এরা হসপিটালগুলিতে বেশি মাত্রায় চিকিৎসার জন্য আসছে। মায়ের যদি রুবেলা ইনফেকশন হয়, ওই বাচ্চা যদি মায়ের গর্ভে প্রথম 3 মাসের মধ্যে থাকে, ওই বাচ্চার জন্মগত হার্টের ত্রুটি থাকাটা খুবই স্বাভাবিক। হৃদরোগে আক্রান্ত নবজাতকের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ঘাটতির পাশাপাশি নেই এই বিষয়ে পড়াশোনারও তেমন কোনো সুযোগ। তাই সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হলে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাড়াতে হবে উচ্চতর প্রশিক্ষণ। আমাদের এখন যে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ আছে সেই পরিমাণ কিন্তু আমাদের আরো দরকার। হ্যাঁ, সেই জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোর্স খোলার দরকার, স্পেশালিটি ক্রিয়েট করার জন্য পড়াশোনা করার দরকার। দেশের অন্যতম চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য 200 শয্যা থাকলেও নেই শিশু হৃদরোগ নিরাময়ের কোনো ব্যবস্থা। তোহাখান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্যয়বহুল হওয়ায় এবং সব জায়গায় হৃদরোগের চিকিৎসা সুবিধা না থাকায় মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গেছে। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, দেশে শতকরা 20% লোক হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় সচেতনতা বাড়িয়ে রোগটি প্রতিরোধের পরামর্শ দেন তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে। এছাড়াও সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজের হৃদরোগ ইউনিটে চিকিৎসা নেন অনেক রোগী। হার্ট পরীক্ষা করছি 2005 সালে আমি সিগারেট মানে সেটি দিয়েছি। তার আগে যখন সিগারেট পান করতাম তখন হার্টে ব্যথা করতো। আমার বাবা হার্ট স্ট্রোক করছে, প্রথমে সোনামুড়ি গেছে, ওইখান থেকে মাঝদি গেছি, মাঝদি থেকে ঢাকা পাঠাবে। চিকিৎসকরা জানান তেল চর্বিজাত ও সংরক্ষণ করা খাবার গ্রহণ করছেন অনেকেই। গ্রাম শহর সব জায়গার জীবনযাত্রায় খেলাধুলা সহ কায়িক পরিশ্রমের পরিমাণও কমছে। এসব ছাড়াও ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলেও প্রকোপ বাড়ছে এ রোগের। শতকরা প্রায় 20 থেকে 25 জনের হাই ব্লাড প্রেশার আছে। জন্মগতভাবে যে হৃদরোগগুলো হয় সেগুলো সাধারণত বাচ্চাদের হয়। হৃদরোগের কারণ ভিন্ন এবং বয়সের ভিন্নতায় ভিন্ন কারণ হয়ে থাকে। গবেষকরা জানান গত কয়েক বছরে বাতজ্বরজনিত হৃদরোগে মৃত্যুর হার কমলেও অন্যান্য কারণে হৃদরোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে, যাদের অনেকে হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশে মৃত্যুর অন্যতম একটা কারণ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। সুতরাং এটা এক পর্যায়ে বলা যায় মোটামুটি ভয়াবহ পর্যায়ে আছে। কর্তৃপক্ষ জানান রাজধানীর বিশেষায়িত হাসপাতালের উপর চাপ কমাতে জেলা হাসপাতালে নতুন ইউনিট চালু সহ উপজেলা হাসপাতালেও হৃদরোগের চিকিৎসক নিয়োগ নেওয়া হয়েছে আরো কিছু পদক্ষেপ। যেহেতু 414টা বেড, রোগীদেরকে জামায়া ধরে রাখা যায় না আর কি, তারপরেও রাখি আমরা। কেবিন আছেন আমাদের, আমি একটা 1000 কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছি আর কি। তো এটা যদি আমরা একনাকে পাশ করে ফেলতে পারি তাহলে আমার এই 15তলা বিল্ডিং হইয়া সমস্ত কিছু আরো ওয়েল ইকুইপড পাবলিকে আরো বেনিফিট পাবে। ঢাকা মেডিকেল কলেজ সার্জারি ওপেন করতে বলছে, আমি তো এই বছর না পারলে আগামী বছর যদি আমরা পারবো আশা করি। আর মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। যারা নির্বাচনের নামে মানুষ হত্যা করছে তারাই সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের মূল হোতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে তাদের মদতদাতা ও উস্কানিদাতাদেরও বিচার করা হবে। প্রধানমন্ত্রীকে 70তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে এদিন রিজ কার্লকের স্মৃতিচারণ করে বলেন, 81 সালে দেশে ফেরার পর এই প্রথম কিছুটা অবকাশ পেয়েছেন তিনি। দলের দুর্দিনে ভূমিকা রাখায় এ সময় প্রবাসীদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কোথাও কিছু হলে জনগণই আমাদের জানিয়ে দিচ্ছে। যাদেরকে খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছে, জিয়াউর রহমান মন্ত্রী বানিয়েছে, এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দিয়েছিল। আজকে তারা যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার, অপরাধীদের বিচার সহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করায় আওয়ামী লীগের এবারের সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন সম্মেলনের আহ্বায়ন কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। সকালে কমিটির প্রস্তুতি সভা শেষে তিনি একথা বলেন। তবে বন্ধুপ্রতিম অন্যান্য দেশের গুরুত্বপূর্ণ অনেকেই সম্মেলনে আসছেন জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন উৎসবমুখর পরিবেশে সফলভাবেই সম্মেলন সম্পন্ন হবে। যারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে, নিয়মিতভাবে হস্তক্ষেপ করে, 71 ঘাতকের ব্যাপারে প্রকাশ্যে যারা কথা বলেছে পার্লামেন্টে, বারবার তারা হয়তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন, সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করে নাই, কোনোদিনও করবে না ইনশাল্লাহ। প্রতি বছর মধ্যে এবারও আর বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছি। প্রতিনিধির নাম আসলে আমরা আপনাদের জানাবো। এবারের আশুরার তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নিয়ে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের ডগ স্কোয়াড শাখার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আসন্ন পূজা এবং আশুরায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। আমরা পুলিশ, আনসার, র্যাব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা মণ্ডপের আলাদা আলাদা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আমরা ব্যবস্থা গ্রহণ করব। হোসেনি দালান থেকে যে মিছিলটা বেরোয়, আপনারা জানেন যে তারা অতীতে দাও, কাঁচি, ছুরি, বল্লম, শিকল দিয়ে নিজেদেরকে বেঁধে এই ধরনের বের করত। এদেরকে পাইক বলে। আমরা এই পাইকদেরকে ডেকেছি, বলেছি যে না, নিরাপত্তা রিজিয়নে এখন এই ছুরি, কাঁচি, দাও নিয়ে মিছিল করা যাবে না। এটা কোনো ধর্মীয় অনুশাসন না, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। তো অলরেডি তারা আমাদেরকে কথা দিয়েছে এই ধরনের কাজ তারা করবে না। দুপুরের সময় আরো থাকছে। মহাখালী ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি নেতা হান্নান শাহের 2 দফা জানাজা অনুষ্ঠিত। আগামীকাল কাপাসিয়ায় দাফন। কন্টেইনার পরিবহনে ব্যবহৃত গাড়ি প্রাইম মুভারের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় জট।
বিপর্যয় নেমে এসেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। ৩৬,০০০ ধারণ ক্ষমতার এই বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে ৪০,২০০টি। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় গত দুদিনে তৈরি পোশাক খাতের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শত চেষ্টা করেও গত 4 মাস ধরে কন্টেইনার জট থেকে মুক্তি পাচ্ছে না দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। একের পর এক জটিলতা ভর করছে বন্দরের উপর। 7 দিনের টানা ঈদের বন্দর পর এবার কন্টেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জট মারাত্মক আকার ধারণ করেছে। গত কয়েকদিনে প্রাইম মুভারের এই যে ধর্মঘট চলছে, যার ফলে আমাদের ইম্পোর্ট কন্টেইনারের সংখ্যা বন্দরের ভিতরে ক্রমান্বয়ে দিনে দিনে বাড়ছে। খালি কন্টেইনারটাও আমাদের যেটি অফ ডকে চলে যাওয়ার কথা সেটিও এখানে থেকে যাচ্ছে। তার মানে পুরো কন্টেইনারের নামানো উঠানো দুটি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হবে এবং এর ফলে যারা আমদানিকারক তারাও ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটের কারণে গত দুদিনে ১,২৩৭টি কন্টেইনার রেখে বন্দর ত্যাগ করে 6টি জাহাজ। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, এতে অন্তত 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এক্সপোর্টের স্বার্থে যেটা আমরা চিন্তা করি সবসময় ফরেন কারেন্সি আর্ন করবো, ন্যাশনাল ইকোনমিতে এটার উপরে একটা এফেক্ট করবে। তাই আমার মনে হয় এটা ইমিডিয়েট এই জিনিসটা যদি সলভ না করে বসে, আমরা অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে ধর্মঘট অব্যাহত থাকলে আগামী একদিনের মধ্যে বন্দরের জেটিতে জাহাজ বেড়া বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা শিপিং এজেন্টদের। বন্দরে যদি এই পরিস্থিতি চলতে থাকে, কোনো কন্টেইনার নামানো যাবে না, তাহলে আমাদের জাহাজগুলো দাঁড়িয়ে থাকবে এবং কন্টেইনার নামাতে পারবে না এবং আমাদেরকে দৈনিক 10 থেকে 15,000 ড্যামেজ গুনতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনারবাহী 47টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বিভিন্ন প্রাইভেট আইসিডি-মুখী 3,750টি আমদানি পণ্যবাহী কন্টেইনার বন্দরের ইয়ার্ডে এবং রপ্তানি পণ্যবাহী 5,720টি কন্টেইনার আইসিডিতে পড়ে আছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, কন্টেইনার জটের এই মুহূর্তের খবর জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বন্দরে। সেখানে আছেন সহকর্মী কমল দে। কমল। ধন্যবাদ রাজু। প্রাইম মুভার ধর্মঘটের কবলে পরে কিন্তু বন্দরের অবস্থা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। আপনি জানেন, আজ রেকর্ড পরিমাণ বন্দরের যে ইতিহাস, সেই ইতিহাসে রেকর্ড পরিমাণ প্রায় 40,259 টিউজ কন্টেইনার অবস্থান করছে চট্টগ্রাম বন্দরে, যেখানে চট্টগ্রাম বন্দরের ধারণ ক্ষমতা মাত্র 36,357। অর্থাৎ যে 36,000 হলো, কিন্তু 30% জায়গা খালি রাখতে হয়, যেহেতু প্রাইম মুভার বা অন্যান্য যে ক্রেনগুলো রয়েছে সেই ক্রেনগুলি অবাধে চলাচল করার জন্য এবং কন্টেইনারগুলোকে দ্রুত মুভমেন্ট করানোর জন্য। কিন্তু সে অবস্থা কিন্তু একে তো জায়গা খালি নেই, তার উপর আবার অধিক, অর্থাৎ প্রায় 4,000-এর বেশি কন্টেইনার অবস্থান করছে চট্টগ্রাম বন্দরে। এর মাঝে কিন্তু 6,000-এর বেশি রয়েছে খালি কন্টেইনার। আমরা জানি গতকালকে পর্যন্ত 38,000 কন্টেইনার অবস্থান করছিল। আজ যেহেতু জাহাজ বেরিয়েছে এবং জাহাজ থেকে কন্টেইনার নামানো হয়েছে, এখন বলা যায় যদি ধর্মঘট অব্যাহত থাকে তাহলে হয়তো শিপিং ব্যবসায়ী যা অন্যান্য ব্যবসায়ী আশঙ্কা করছে চট্টগ্রাম বন্দর অনেকটা অচল হয়ে যাবে। কারণ আজকে পর্যন্ত তারা ধীরগতিতে জাহাজগুলোকে পণ্য কন্টেইনারে খালাস করছিল, কিন্তু আর কতক্ষণ তারা ধীরগতিতে। কারণ আপনি জানেন, যদি চট্টগ্রাম বন্দর কোনো একটি জাহাজ যদি 2.5 দিন বা 3 দিনের বেশি থাকে তাহলে তাকে ব্যাপক জরিমানা গুনতে হয়, যার পরিমাণ প্রায় প্রতিদিন 10 থেকে 15,000 ডলার করে। অর্থাৎ এই অবস্থা যদি চলতে তাহলে কিন্তু মাদার ভেসেলগুলো আর চট্টগ্রাম বন্দরমুখী হবে না। যারা সিঙ্গাপুর প্রতীক রয়েছে তারা সেখান থেকে হয়তো আরও পণ্য বাড়িয়ে দেবে বা রেট বাড়িয়ে দেবে, এরকম একটা আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা বৈঠক আহ্বান করা হয়েছে। আমরা কথা বলেছিলাম প্রাইম মুভার কর্তৃপক্ষের সাথে, তারা বলছে এখন পর্যন্ত তাদের যে 7 দফা দাবি, সে 7 দফা দাবি মেনে নেওয়ার পরে তারা কোনো আশ্বাস পায়নি এবং আশ্বাস না পাওয়ার কারণে তারা এই ধর্মঘট অব্যাহত রেখেছে। তারা বলছে যদি তাদের দাবি মানা না হয় তাহলে হয়তো এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা দিয়েছে। আমরা এ বিষয়ে চেষ্টা করেছিলাম নৌপরিবহন মন্ত্রণালয় কিংবা বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের যে মূল তার যে মূল অথরিটি নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রীর সাথে আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্ত যাবেন। অর্থাৎ বলা যায় এখন চট্টগ্রাম বন্দরে কিন্তু কন্টেইনার জট পরিস্থিতি যে পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় 40,000-এর বেশি কন্টেইনার অবস্থান করছে বন্দরে এবং কোনো কন্টেইনার ডেলিভারি যেমন হচ্ছে না তেমনি তারা গ্রহণ করতে পারছে না। তো এখন পর্যন্ত রাজু আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। সহকর্মী কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার জটের খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের জানাজা মহাখালী ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় মহাখালী ডিওএইচএসে দেশে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দেশের বিশিষ্ট রাজনীতিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ঢাকা ও গাজীপুরে আরও কয়েক দফা জানাজা শেষে শুক্রবার গাজীপুরে মরদেহ দাফন করার কথা রয়েছে। গত মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা হান্নান শাহ। সিঙ্গাপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি 1983 সালে বিএনপিতে যোগ দেন এবং 1991 সালে বিএনপি সরকারের পাটমন্ত্রী ছিলেন। আত্মার মাগফিরাত কামনা করে এই নেতার রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরেন জানাজায় অংশ নেওয়া বিশিষ্টজনরা। আমরা এক স্কুলের ছাত্র, তারপর একসঙ্গে বহুদিন রাজনীতি করেছি। আর উনি একজন অত্যন্ত সত্যবাদী, সাহসী, ধর্মের গুরু মানুষ ছিলেন। একজন চৌকস অফিসার হিসাবে সামরিক বাহিনীতে ওনার বেশ ভালো পরিচিত ছিল। রাজনীতিতে আমার মনে হয় যে উনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং উনি সত্যি কথা বলতেন সবসময়। এবং রাজনীতিবিদ হিসাবে ওনার একটা পারিবারিক ঐতিহ্য ছিল। ওনার যে সাহসিকতা গণতন্ত্র পুনরুদ্ধারে, তার প্রমাণ ১-১১। তখন এই সামরিক জান্তার বিরুদ্ধে কথা বলার বিএনপিতে কোনো লোক ছিল না। এই মুহূর্তে যে শূন্যতা বিএনপির, সেই শূন্যতাটা পূরণ করা আমাদের পক্ষে বড় কঠিন হবে। 4 বছর হয়ে গেল কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধবিহার এবং বসতিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের নারকীয় ঘটনার, কিন্তু কোনো মামলারই বিচার কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ উঠেছে হুমকির কারণে সাক্ষী দিচ্ছে না অনেকেই। সরকারি কৌশলী ঘটনার সত্যতা স্বীকার করে জানালেন নতুন করে তদন্ত করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগকে কেন্দ্র করে রামুতে সংগঠিত হয় ভয়াবহ ঘটনা। পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধ ধর্মের 12টি বিহার ও শতাধিক বসতবাড়ি। একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটে। ঘটনার 1 বছরের মধ্যে সরকারি উদ্যোগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনর্নির্মাণ করা হয় নতুন কারুকাজে বিহার ও বসতিগুলো। কিন্তু ঘটনার 4 বছর পর মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে সবার মধ্যে রয়েছে চরম অসন্তুষ্টি। মামলাগুলোর যে অপরাধীগুলো ছিল, যারা অপরাধী ছিল তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, এর কোনো বিচার হচ্ছে না। আমরা মামলা কার্যক্রম নিয়ে কোনো সন্তুষ্ট নেই, এখনো পর্যন্ত আমরা কোনো বিচারে পাইনি। বিচারের যে কার্যক্রম, যে কতটুকু অগ্রগতি, সেটা আমরা জানি না। বৌদ্ধ সম্প্রদায়ের একটা দাবি, আমরা সুষ্ঠু বিচারটা চাই, আসল অপরাধীর বিচার চাই। স্থানীয় ধর্মীয় গুরু জানালেন, ঘটনায় জড়িতরা আইনের আওতায় না আসায় সাক্ষীরা সাক্ষ্য দিতে নিরাপদ মনে করছেন না। প্রশাসন সাক্ষীদের নিরাপত্তা দিবেন, কিন্তু এরপরও কিন্তু তারা নিজেদের মতো করে ভাবছে এই দীর্ঘসূত্রিতার কারণে। তবে সরকারি কৌশলী জানালেন, হুমকির কারণে কিছু সাক্ষী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, তাই নতুন করে তদন্ত করা হচ্ছে। অনেক সাক্ষীরা সঠিকভাবে সাক্ষী দিচ্ছে না এবং তারা আসামিদেরকে বই পাচ্ছে, জামাত শিবিরের লোকজনদেরকে এরা বই পাচ্ছে, যার কারণে মামলাগুলো আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দিয়েছি। বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে দায়ের করা 18টি মামলায় মোট 15,000 আসামি দেখানো হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর কোনো কোনো ফুটপাত হকার মুক্ত করা গেলেও গুলিস্তান, নিউ মার্কেট ও ফার্মগেট সহ বিভিন্ন স্থানে নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। বিকল্প ব্যবস্থা হওয়ার আগে কোনো মতেই ফুটপাত ছাড়তে রাজি নন এসব এলাকার হকাররা। তবে সিটি কর্পোরেশন বলছে, পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত থেকে সরতেই হবে হকারদের। বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। রাজধানীর গুলিস্তান থেকে হকারদের সরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছে সিটি কর্পোরেশন। তবে কয়েকবারের উচ্ছেদ অভিযান, সংঘর্ষ, পুলিশের হুঙ্কার, এসব কিছুর মধ্যেই বহাল তবিয়তে ফুটপাতের দখল ধরে রেখেছে হকাররা। গুলিস্তানের মতো একই অবস্থা রাজধানীর নিউ মার্কেট এলাকাতেও, যেখানে ফুটপাত দখলের কারণে রাস্তা ছোট হয়ে যানজট নিত্যদিনের ব্যাপার। পায়ে হাঁটা মানুষের জন্যই তৈরি করা হয়েছে এসব ফুটপাত, কিন্তু ফুটপাতগুলো দখল করে হকারদের এসব দোকানের কারণে পায়ে হাঁটাই যেন দায় সাধারণ মানুষের। তবে মাঝখানে ফুটপাত থেকে হকারদের এসব দোকান উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও উচ্ছেদের পরপরই আবারও তা ফিরে আসে আগের চেহারায়। তবে নাগরিক দুর্ভোগ ঘটলেও বিকল্প না থাকায় ফুটপাত ছাড়তে ইচ্ছুক নয় হকাররা। এখন আমরা অনেক টাকা ব্যবসা জানা খাটাইছি, না দিতে আমাদের সমস্যা। এখানে সরকারের বলতে হবে যে আমাকে অন্য কোনো ব্যবস্থা করার জন্য, নাহলে আমরা খাবো কিভাবে। এর মধ্যে রাজধানীর নতুন নতুন এলাকায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসছেন ভাসমান দোকানিরা। আর সুযোগ বুঝে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করে নিচ্ছে একটি চক্র। মাসে 600 টাকা, ঠিক আছে, আর যারা দোকান পাহারা দেয় ওগুলো দিতে হয় 200 করে। মাসে 600 যেটা, ওইটা কারণে ওইটা হইতেছে, ওটা কারালো, এটা কইতে পারি না। প্রতিদিন 500 করে দিতে হয়। টাকাগুলো এখানে নেতা আছে, ওরা নেয়। যে কোনো জায়গায় দাঁড়ালে একটু এই খরচটা লাগেই, 150 টাকা একজনের দেওয়া লাগে।
তবে হকারদের রুটি রুজির ব্যাপারটি বিবেচনার আশ্বাস দিয়ে সিটি কর্পোরেশন বলছে শেষ পর্যন্ত রাস্তা থেকে সরতেই হবে হকারদের। যারা পথচারী তাদেরও একটা চলাচলের সুবিধা থাকে, আবার হকারদের জন্য আমরাও চেষ্টা করছি তাদের একটা পরিসংখ্যান আমরা ইতিমধ্যে নিচ্ছি, তাদের ছবি, ভোটার আইডি কার্ড, যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। হকার সমিতিগুলোর হিসেবে রাজধানীতে হকারের সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে ফুটপাতে বসেন 1.5 লাখ আর রাস্তায় দোকানদারি করেন 25,000 হকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সাভারের জিরাবো থেকে বিভিন্ন প্রজাতির 6 শতাধিক পাখি উদ্ধার, জড়িত সন্দেহে 1 জন আটক। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে নতুন নতুন জাত উদ্ভাবন সহ প্রযুক্তি নির্ভর কৃষির ওপর জোর দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 5ম জাতীয় কনভেনশন এবং আন্তর্জাতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির জন্যই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এখন বাংলাদেশ থেকেই বিদেশে খাদ্য রপ্তানি হচ্ছে। এ কারণেই বাংলাদেশ বর্তমানে ধান, সবজি ও মাছ উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তথ্য অধিকার আইন জারির মূল লক্ষ্য হল সরকারি বেসরকারি সকল কর্তৃপক্ষের দপ্তরসমূহের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি হ্রাস এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন। তথ্য অধিকার আইন সর্বোচ্চ গোপনীয়তার নীতি অনুসরণ করা হয়েছে। এখানে জনগণের জানার অধিকারকে অধিক গুরুত্ব দিয়ে এই আইনটিকে তথ্য প্রদানে বাধা সংক্রান্ত সকল আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিরোধী দলগুলোর ওপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তার নামে সরাসরি পায়ে গুলি করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বৃহস্পতিবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। সংস্থাটির এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও 2013 সালের শুরুর দিকে বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময় বিরোধী দলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগও খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় HRW। তবে এ প্রতিবেদনে ঢালাওভাবে মন্তব্য করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। হিউম্যান রাইটস ওয়াচ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কোনো স্পেসিফিক কেস আমাদেরকে বলতে হবে যে এতগুলো লোককে এই জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা তদন্ত করে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন আমরা আমাদের মতামতটা জানাতে পারবো। আমাদের কাছে যদি আসে, অভিযোগগুলো আসে, তাহলে আমরা তদন্ত করে তখন আমরাই রাষ্ট্রকে বলবো যে এই পুলিশ বাহিনীর এই সদস্য একে এইভাবে হয়রানি করেছে, এরপর নির্যাতন করেছে, অথবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সাভারের জিরাবো থেকে বিভিন্ন প্রজাতির 6 শতাধিক পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এই ঘটনায় জড়িত সন্দেহে জিয়াউর রহমান লাল মিয়া নামে একজনকে আটক করেছে র্যাব। ভোরে জিরাবো এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, 200টি কালো মাথা মুনিয়া, 100টি তিলা মুনিয়া, 230টি তোতা, 80টি টিয়া ও একটি ময়না সহ 611টি পাখি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বন বিভাগের কাছে তথ্য ছিল বগুড়া থেকে সাভারে বিভিন্ন ধরনের পাখির চালান আসে। পরবর্তীতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাখিগুলো বিক্রি করা হয়। সাভারের জিরাবোতে আটক লাল মিয়া 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়। তিনশোটা মুনিয়া পাখি, 230টা আপনার তোতা, 80টা টিয়া এবং একটা হচ্ছে ময়না,
মানে 611টা পাখি আমরা সিজ করতে পেরেছি। একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চক্র আসলে তারা আসলে আমাদের উত্তরবঙ্গ থেকে এই পাখিগুলো নিয়ে এসে ঢাকা সহ ঢাকার উপকূলের বিভিন্ন স্থানে তারা বিক্রি করেন। একজন আসামিকে এখানে প্রায় 600-এর উপরে বিভিন্ন প্রজাতির পাখি সহ আমরা আটক করেছি এবং এই যে অপরাধীকে তার স্বীকারোক্তির ভিত্তি অনুযায়ী তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় প্রতিদিন 1 থেকে 1.5 মেট্রিক টন ইলিশ ধরা পড়ছে। তবে মাছ সংরক্ষণে পর্যাপ্ত বরফ না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে 3 থেকে 4 গুণ বেশি দামে খুলনা, সাতক্ষীরা সহ দূর দূরান্ত থেকে বরফ সংগ্রহ করছেন। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ইলিশ শিকারীরা, আর ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি ইলিশ ধরা পড়ছে ভোলার নদ নদীগুলোতে। শুধু মনপুরা উপজেলায় প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ইলিশ বেচাকেনা হচ্ছে। এই বিপুল পরিমাণ ইলিশ মোকামে পাঠানো ও সংরক্ষণের জন্য প্রতিদিন প্রায় 3000 ক্যান বরফের প্রয়োজন। কিন্তু উপজেলা সদরের একমাত্র বরফ কলে 300 থেকে 400 ক্যান বরফ উৎপাদন হচ্ছে। ফলে ব্যবসায়ীদের বাকি বরফের চাহিদা পূরণে দূর দূরান্ত থেকে 200 টাকার ক্যান কিনতে হচ্ছে 1000 টাকায়। এতে বরফের অভাবে হাজিরহাট ও রামনেওয়াজ ঘাটে পরপর 2 দিন ইলিশ নষ্ট হয়ে গেছে। আমরা তো সিজনে অনেক সময় 200-300 টাকা বরফ কিনি, এবার আমরা 1000-1200 টাকা দিয়েও কিনতে অনেক সময়, তারপরে পাচ্ছি না আমরা। বরফের জন্য আমাদের প্রচুর মাছ, এবার আমরা এই গাড়ি আমাদের প্রচুর মাছ পড়ছে গেছে, অনেক পার্টিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরফের অভাবে মাছ বিক্রি করতে না, ঢাকা মাছ পাঠাইছি, মাছ আমাদের পচে গেছে সম্পূর্ণ মাছ। মনপুরার একমাত্র বরফকল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে জানায়, সামর্থ্য থাকা সত্ত্বেও বিদ্যুতের অভাবে বরফ পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। গরম মৌসুমে অনেকই চাহিদা আছে, কিন্তু আমি তা পূরণ করতে পারি না বিদ্যুতের অভাবে, যেহেতু আমি বিদ্যুৎ পাইনি। বরফ সংকট সমাধানে মৎস্য বিভাগের কিছু করণীয় নেই জানিয়ে জেলার এ কর্মকর্তা লোকসান এড়াতে লবণ দিয়ে ইলিশ সংরক্ষণের পরামর্শ দেন। নোনা ইলিশ তৈরি করতে পারে, এটা থেকে তারা উত্তরণের জন্য। তবে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর থেকে আসলে সরাসরি এরকম কোনো, আমরা হয়তো টেকনিক্যাল পরামর্শ দিতে পারি। মনপুরা থেকে প্রতিদিন প্রায় 13 লাখ ইলিশ ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হচ্ছে। এই মাছ পাঠাতে শুধু বরফের জন্য বাড়তি খরচ হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সময় সংবাদ, ভোলা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। অবশ্য পুলিশ ও র্যাব জানিয়েছে উৎসব উপলক্ষে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহমুদুন নবীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিভাগে পূজার সকল প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। পূজা মণ্ডপগুলো আকর্ষণীয় করতে ব্যস্ত তারা। তবে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বিগ্ন অনেকেই। তাই পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতারা। আমরা বরিশালের সকল মানুষের সহযোগিতা কামনা করি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে পূজা নির্বিঘ্নে করা যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরাও 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এদিকে পূজার সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ ও র্যাব। আমরা পুলিশের সাথে আনসার, সংযুক্ত আনসার এবং র্যাব এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি আমরা সদা সচেতন আছি। দুর্গাপূজার আগে থেকে আমরা চেকপোস্ট এবং টহলের মাধ্যমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করব। সকলে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নভাবে পূজা উদযাপন করতে পারে সেটি আমরা নিশ্চিত করব। এবার বরিশাল মহানগরে পূজার মণ্ডপের সংখ্যা 35টি ও জেলায় 570টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রেসিডেন্ট বারাক ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসে পাশ হল 9/11 বিল জাস্টা। বুধবার বিলটি পাশের পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে মাত্র একটি। হাউস অব রিপ্রেজেন্টেটিভে 348 বনাম 77 ভোটে বিলটি পাশ হয়। এর ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে কোনো দেশের নাগরিক সন্ত্রাসী হামলা চালালে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিনীরা। বিলটি পাশ হওয়ায় টুইন টাওয়ার হামলায় নিহতদের স্বজনরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবেন। যদিও বারাক ওবামা বলেছেন বিলটি পাশ করে মার্কিন আইন প্রণেতারা একটি বড় ভুল করেছেন।
বিতর্কিত বিল জাস্টা পাশের জন্য বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসে আয়োজিত ভোটাভুটিতে বিলটির পক্ষে সিনেটে 97টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে একটি। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলের পক্ষে ভোট পড়ে 348টি, বিপক্ষে ভোট দেন 77 জন। জাস্টা বা জাস্টিস এগেইনস্ট স্পন্সর অফ টেরোরিজম অ্যাক্ট পাশের ফলে 2001 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় স্বজনহারা বা ক্ষতিগ্রস্তদের জন্য সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার পথ খুলে গেল। সৌদি আরবের সরকার ও বেশ কিছু সংস্থার বিরুদ্ধে টুইন টাওয়ার হামলায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। এখন সময় এসেছে আদালতে তা পেশ করার। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গেল বছর বিলটি উত্থাপন করা হয়। সেখানে পাশ হওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে ভেটো দেন। তার ভেটো বাতিল করতেই কংগ্রেসে ওঠানো হয় জাস্টা। এই বিলের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শুধু সৌদি আরবই নয়, বিশ্বের যে কোনো দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে হামলার সাথে জড়িত থাকলে সে দেশের বিরুদ্ধে মামলা করতে পারবেন মার্কিনিরা। ভেটো দেওয়ার পক্ষে ওবামার বক্তব্য ছিল, এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই রকম পাল্টা ব্যবস্থা নিতে পারে অন্য দেশগুলো। তবে টেক্সাসের সিনেটর জন কর্নিন বলছেন, এই আইন শুধু সেসব দেশের জন্যই যারা যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় মদদ দেবে। বিলটি আমাদের নিরাপত্তার জন্যই। কোন মিত্র দেশ যদি আমাদের দেশে সন্ত্রাসী হামলা চালায় তাহলে তাদের সাথে সম্পর্ক ভালো রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বারাক ওবামা কংগ্রেসের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আইন প্রণেতারা খুবই ভুল একটি সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক যেমন খারাপ হবে, তেমনি নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। তাছাড়া কোনো দেশের বিরুদ্ধে মামলা করার পর সে দেশ যদি মামলায় জিতে যায়, তাহলে সেখানে মার্কিন সম্পত্তিও আমাদের হাতছাড়া হয়ে যাবে। প্রথম থেকেই সৌদি আরব এই বিলের বিরোধিতা করছিল। বারবার দেশটির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল যেন বিলটি পাশ না করা হয়। এমনকি এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। বিল পাশ হওয়ার পরও এর কড়া সমালোচনা করেছে সৌদি সরকার। সম্প্রতি প্রকাশ হওয়া তদন্তের ফলাফল অনুযায়ী 2001 সালের টুইন টাওয়ারে হামলাকারীদের 19 জনের মধ্যে 15 জনই ছিলেন সৌদি নাগরিক। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে একটি মাত্র পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন মোশাররফ রুবেল। তার জায়গায় বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। গেল 2 ওয়ানডেতে স্পিনাররা ভালো করায় ওয়ানডে পুলে থাকা মোশাররফ রুবেলকে সুযোগ দিলেন নির্বাচকরা। দলের বাকি 13 সদস্য অপরিবর্তিত আছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ঘোষিত দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক মাশরাফি, সহ অধিনায়ক সাকিব, তামিম, সৌম্য, ইমরুল, মুশফিক, মাহমুদুল্লাহ, সাব্বির, মোসাদ্দেক, তাসকিন, শফিউল ও তাইজুল। 1 অক্টোবর সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে মিরপুরের উইকেট প্রত্যাশিত আচরণ করছে না, যে কারণে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের ফলাফলে প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন বিসিবির গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তবে ইংল্যান্ড সিরিজে মিরপুর ও চট্টগ্রামে স্পোর্টিং উইকেট তৈরি করা হবে বলে সময় সংবাদকে জানান তিনি। স্কোরিং কিন্তু আমাদের 200 আমরা আশা করেছিলাম 280 প্লাস 290 প্লাস হবে, যেহেতু রেইনি সিজন। বাট আমাদের স্টাফ, গ্রাউন্ড স্টাফ, বিসিবি আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের কারণে যে উইকেট আমরা ঠিকমতো করতে পারিনি, আমাদের স্টাফ কাজ করছে না, এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। একটু সমস্যা হচ্ছে যে বৃষ্টি হলে আমাদের কিছু করার নেই। আপনি জানেন যে আমাদের কভার করতে হয়, তো কভার করে যদি রাখি আমরা কিন্তু ঠিকমতো সানলাইট না হয়, রেগুলার একটা বর্ষার যদি আপনার থাকে উপরে, সেটাকে যদি মেনটেন না করতে পারি তাহলে কিন্তু ওই বিহেভিয়ার করবে না। সেক্ষেত্রে কন্টিনিউ যদি বৃষ্টি হচ্ছে, আজকে দেখেছেন বৃষ্টি হচ্ছে, সেটাতে কিন্তু একটু কিন্তু প্রবলেম হয়। আপনি যদি স্পোর্টিং পিচটা তৈরি করেন, যার ন্যাচারাল গেমটা খেললে কিন্তু সে রেজাল্ট পাবে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। আজ দিনের প্রথম সেমিফাইনালে লাল সবুজের প্রতিনিধিরা 6-1 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চাইনিজ তাইপেকে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। সেই ধারাবাহিকতায় ম্যাচের 3 মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর 28 মিনিটে বাংলাদেশের লিডটা দ্বিগুণ করেন রাজু। ম্যাচের 48 ও 52 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে টানা 2টি গোল করেন আসরের অন্যতম সেরা খেলোয়াড় বাংলাদেশের আশরাফুল ইসলাম।
এরপর ম্যাচের 60 মিনিটে রাব্বি ও 66 মিনিটে পেনাল্টি কর্নার থেকে সজীব গোল করলে 6-1 গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে ফাইনালে পৌঁছায় কোচ লাল সবুজের প্রতিনিধিরা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জঙ্গিবাদের মদতদাতা উস্কানিদাতাদেরও বিচার করা হবে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসে বাংলাদেশি হত্যার নিন্দা। দেশে দিন দিন বাড়ছে হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা। খাদ্যাভ্যাস সহ নানা কারণে হৃদরোগের ঝুঁকিতে দেশের অন্তত 20 ভাগ মানুষ। সচেতনতা বাড়ানোর পরামর্শ। এবার ছুরি কাঁচি নিয়ে অংশ নেওয়া যাবে না তাজিয়া মিছিলে। আশুরা ও পূজায় থাকবে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। কন্টেইনার পরিবহনকারীদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জট। জেটিতে জাহাজ ফেরা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, আমদানি রপ্তানিতে স্থবিরতা। 4 বছরেও রামু বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার বিচার শেষ হয়নি। হুমকির কারণে সাক্ষী না দেওয়ার অভিযোগ, সত্যতা স্বীকার সরকারি কৌঁসুলির। এবং ওবামার ভেটো উপেক্ষা করে মার্কিন কংগ্রেসের 9/11 বিল পাস। কোনো দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে হামলা চালালে মামলা করা যাবে সে দেশের বিরুদ্ধে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আর সঙ্গে থাকুন সময়।